কিশোরগঞ্জের মানুষ যখন ঘুমায় পড়তো, যখন পুরো এলাকা হয়ে যেত শান্ত, একটা ব্যক্তি রাতের পর রাত, মাসের পর মাস একটা সুড়ঙ্গ খুঁড়তে থাকে, আর তার লক্ষ্য ছিল একটা ব্যাংকের ভল্ট। আজকে আমরা জানবো সুড়ঙ্গ মুভির আসল কাহিনী, যেটা তৈরি করেছে বাংলাদেশের একটা ইতিহাস। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, আপনাদের কাছে যদি $1 মিলিয়ন থাকতো, আপনারা কিসে কিসে খরচ করতেন? নিচে কমেন্ট করে জানাবেন। হাবিব, তিনি ছিলেন একজন ইলেকট্রিশিয়ান। ছোটবেলা থেকে পড়াশোনা সে অনেক ভালো ছিল, অনেক মেধাবী ছিল, কিন্তু তার পরিবারের আর্থিক সংকট ছিল। 2008 সালে সে চলে যায় দুবাইতে কাজ করতে। ওয়ার্কিং ভিসা নিয়ে দুবাইতে কাজ করতে থাকে, যদিও তার এই কাজ বেশি দিন হয় না। 2008-এ সে দুবাইতে যায়, আর 2011-তে সে আবার ব্যাক চলে আসে। হাবিবের একজন মামা শ্বশুর ছিল, যার নাম ছিল সিরাজ। সিরাজ নিজের ব্যবসার জন্য হাবিবের কাছ থেকে 5 লাখ টাকা ধার নেয়, আর হাবিব দুবাই থেকে দেশে ফেরত এসে নিজের ব্যবসা শুরু করে। যদিও ব্যবসায় প্রচন্ড পরিমাণে লস খেয়ে যায়। লস খাওয়ার পরে সে তার মামা শ্বশুর সিরাজের কাছ থেকে সেই 5 লাখ টাকা ফেরত চায়। বাট ওই সময় আসলে সিরাজেরও টাকা ফেরত দেওয়ার কোনো পরিস্থিতি ছিল না। সিরাজ হাবিবকে বলে, টাকা ফেরত করার মতো অবস্থা এখন আর আমার নাই। ওইখানে তাদের মধ্যে একটু রেশারেশি হয়, একটু কথা কাটাকাটি হয়, কিন্তু অনেক চিন্তা করার পর সিরাজ একটা বুদ্ধি বের করে। সিরাজ সোনালী ব্যাংকের একজন রেগুলার ক্লায়েন্ট ছিল, আর সে জানতো সোনালী ব্যাংকে অনেক টাকা আছে। সে একটা হাইস্টের প্ল্যান করে, সে প্ল্যান করে একটা ডাকাতির। অনেক প্ল্যান করে সিরাজ হাবিবকে একটা বুদ্ধি দেয়, আর তাদের সেই বুদ্ধিটা ছিল সেই ব্যাংকের ভিতর ঢুকে ভল্ট থেকে সব টাকা নিয়ে আসা। আমরা এখানে সোনালী ব্যাংকের যে শাখার কথা বলতেছি, সেটা হচ্ছে ওই এলাকার প্রধান শাখা। সেখানে ওই ব্রাঞ্চের ট্রেজারি ছিল, প্লাস অন্য যেসব ছোট ছোট ব্রাঞ্চ আছে সেগুলোর টাকাও ওইখানে ছিল। তাদের প্ল্যানটা ছিল সেই ব্যাংক থেকে 100 ফিট দূরে একটা বাসা ভাড়া নিবে, এবং তারা অন্যান্য ডাকাতির মতো ওয়েপন নিয়ে ব্যাংকের ভিতর ঢুকবে না। তারা সেই 100 ফিট দূরের বাসা থেকে মাটির নিচ থেকে ভল্ট পর্যন্ত একটা সুড়ঙ্গ খুঁড়বে। হাবিবের সেই প্ল্যানটা পছন্দ হয়। তারপর তারা বসে বসে তাদের মাস্টার প্ল্যানটাকে আরো ভালো মতো রেডি করে। প্রথমে তারা যায় তাদের প্ল্যান অনুযায়ী যে বাসাটা দরকার সেই বাসায়, কিন্তু স্যাডলি সেই বাসায় অলরেডি একটা ভাড়াটিয়া ছিল। বাসার যে মালিক ছিল সে থাকতো ঢাকায়। তারপরে সিরাজ আর হাবিব দুইজন মিলে সেই বাড়িওয়ালার সাথে ভালো সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করে। যেহেতু বাড়িওয়ালা ঢাকায় থাকতো, সে প্রায় কিশোরগঞ্জে নিজের বাসা দেখতে যেত। আর সে যখন ঢাকা থেকে কিশোরগঞ্জে যেত, তখন হাবিব আর সিরাজ নানান ধরনের গিফটস নিয়ে সে বাড়িওয়ালার কাছে যেত। মেনলি বাড়িওয়ালার মন ঘোলানোর চেষ্টা করত। আর গিফট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে তাদের ওইখানে যেগুলো বিখ্যাত ছিল, আলু, দেশি মুরগির ডিম, এইসব গিফট তারা ওই বাড়িওয়ালাকে দিত। যেহেতু বাড়িওয়ালা থাকতো ঢাকায়, তারা বুঝতে পারে এই বাড়িতে তাদের কাজের জন্য বেস্ট হবে। এভাবে করে 6 মাস তারা বাড়িওয়ালার মন গলায়, এবং ফাইনালি বাড়িওয়ালা তাদের পুরান ভাড়াটিয়াকে বাসা থেকে সরায় হাবিব আর সিরাজের কাছে নিজের বাসা ভাড়া দেয়। যেহেতু তাদের কাছে বাড়িটা ভাড়া দিয়ে দেওয়া হয়, তারা তাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করে। তারা পুরো সুড়ঙ্গর একটা ব্লু প্রিন্ট তৈরি করে। তারা পুরোপুরি ভালো মতো মাপ দিয়ে দেখে যে কোন দিক দিয়ে গেলে, কত ফিট গভীর করলে তারা ঠিক মতো ভল্টে পৌঁছাবে। সিরাজ তাদের কাজের জন্য যত ইকুইপমেন্ট দরকার আছে সেগুলো সাপ্লাই করে, যেরকম শাবল, হাতুড়ি, কোদাল, বালতি, মানে মাটি খুঁড়তে যা যা লাগে সেগুলো সব সিরাজ প্রোভাইড করে। প্রথম দিন তাদের খনন কাজ তারা শুরু করে, এবং শুরু করার পরে তারা 10 ফিট গভীর পর্যন্ত যেতে পারে। কিন্তু শুধু খনন করলে হবে না, তারা খনন করার পরে রিয়েলাইজ করেছে যে মাটিগুলা যে তারা তুলছে, এই মাটিগুলা তারা কি করবে। তারপর তারা দুটো ভ্যান গাড়ি নিয়ে আসে, ভ্যানের উপর মাটিগুলো তুলে পাশের একটা ডোবাতে যেয়ে ফেলে দেয়, এবং দ্বিতীয় গাড়ি ফেলার সময় একটা লোক তাদেরকে দেখে ফেলে। দেখার পরে সেই লোকটা এসে জিজ্ঞাসা করে, তোমরা এই মাটি কই পাইছো? তখন হাবিব নিজে রিপ্লাই দেয় যে বাসার ভিতরে কাজ চলতেছে, সেখান থেকে এই মাটিগুলো আমরা খুঁড়ে বের করছি। ঠিক এই ঘটনার পর থেকে হাবিবের মামা শ্বশুর অর্থাৎ সিরাজ মাটি খুঁড়তে যায় না। কিন্তু হাবিব থেমে থাকে না, হাবিব নিজে নিজেই কাজ করা শুরু করে। সে নিজে পরিশ্রম করে মাটি খুঁড়তে থাকে। প্রথমে তারা গভীরে খুঁড়ে, তারপরে তাদের প্ল্যান অনুযায়ী যে সোজা একটা সুড়ঙ্গ তৈরি করতে হবে সেটা করার চেষ্টা করে। কিন্তু চেষ্টা করার পরেই হাবিব রিয়েলাইজ করে একটা সমস্যা আছে। তারা যত সুড়ঙ্গটা সোজা খুঁড়বে, উপর থেকে মাটি তত পড়ার একটা সুযোগ থাকে, একটা চান্স থাকে। আর এইভাবে করে সুড়ঙ্গ পথটা যদি বন্ধ হয়ে যায়, কেউ একজন বিপদে পড়তে পারে। এই প্রবলেমটা হাবিব সিরাজের সাথে শেয়ার করে। আমি আবার বলতেছি, পুরা এই যে খননের যে কাজটা করতেছে, এই টাইমে কিন্তু হাবিব একলাই কাজ করতেছে, সিরাজ তাকে হেল্প করে না। আর সিরাজ নিজে একটা বুদ্ধি বের করে যে একটা কাঠের ফ্রেম তৈরি করে দিবে তাকে, যে ফ্রেমটা মাটি খুঁড়ার পরে উপরে লাগাই দিতে হবে, যে ক্ষেত্রে মাটিগুলো আর উপর থেকে নিচে পড়বে না। সে এই পুরা ব্যাপারটা হাবিবকে শিখায় দেয়। হাবিব 1 ফিট করে রাস্তা কাটে, তারপরে আবার সে ফ্রেম বসায়।
এভাবে করতে করতে সে সুড়ঙ্গটা তৈরি করতে থাকে। সে এইভাবে সুড়ঙ্গ পথটা তৈরি করে আর যে মাটিগুলো আছে সেগুলো বালতির সাহায্যে উপরে নিয়ে আসে। দিনের বেলা হাবিব এই সুড়ঙ্গটা তৈরি করতো আর রাত্রেবেলা সে তার ফ্যামিলিকে নিয়ে অন্য একটা বাসায় থাকতো। যদিও সুড়ঙ্গটা খুঁড়তে খুঁড়তে সে রিয়েলাইজ করছে যে আসলে সুড়ঙ্গর ভিতরে প্রচন্ড অন্ধকার, ভিতরে দেখা যাচ্ছে না। সে বাসা থেকে ইলেকট্রিক লাইন কানেক্ট করে অনেকগুলা বাল্ব বসায়। 2 বছর ধরে এই সুড়ঙ্গটা সে তৈরি করে। 2014 সালের ফার্স্টের দিকে সে বুঝতে পারে যে তার সুড়ঙ্গটা জায়গা মতো চলে আসছে। এবার তার কাজ হচ্ছে উপরের দিকে মাটি খোঁড়া। সে উপরের দিকে খুঁড়তে খুঁড়তে, মানে সে যে 10 ফিট নিচে খুঁড়েছিল তার আবার 10 ফিট উপরে খুঁড়তে হবে। এই 10 ফিট উপরে খুঁড়তে খুঁড়তে সে ফাইনালি বিল্ডিং এর ভিতরে এন্ট্রান্স পায়। বাট সে উপরে উঠে দেখে সে আসলে ভল্টের ভিতরে না, সে স্টোর রুমের ভিতরে। তাদের হিসাবে একটা ভুল হয়ে গেছে। বাট লাকিলি সোনালী ব্যাংকের ওই স্টোর রুমটা আসলে কেউ ইউজ করতো না, সবসময় বন্ধ পড়ে থাকতো। সে আবার তার সুড়ঙ্গ পথটা ইউজ করে ব্যাক চলে যায় তার বাসায়। বাসায় যেয়ে তারা আবার হিসাব করে যে তাদের প্ল্যানিং এ কোন জায়গাটায় ভুল আছে। 24 জানুয়ারি 2014 সালে রাত 12টার সময় হাবিব ফাইনালি মাটি খুঁড়ে ভল্টের ভিতর ঢুকতে পারে। আর তারপরের 2 দিন ছিল সরকারি ছুটি, সো তাদের ভয় পাওয়ার মতো আসলে কোনো কারণ ছিল না। হাবিব আসলে ভাবছিল সে সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরে ঢুকলে হয়তো তার কোনো একটা আলমারি ভাঙতে হবে, ভল্টের ভিতরে কোনো একটা আলমারি ভেঙে টাকা বের করতে হবে। কিন্তু সে ভল্টের ভিতরে যেয়ে দেখে যে টেবিলের উপরে সুন্দর মতন টাকা সাজানো আছে। সে আসলে টাকা গুনে না, সে বাসায় ফেরত চলে যায়। বাসা থেকে 10টা চালের বস্তা নিয়ে ফেরত আসে। ফেরত এসে সব টাকা তাদের বস্তায় ভরে ফেলে। টাকা নিয়ে ফেরত চলে আসে বাসায়। তারপরে সকালবেলা তারা চলে যায় চালের আড়তে। সেখান থেকে তারা 120 বস্তা চাল কিনে আর 12,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে। টাকার বস্তার সাথে চালের বস্তা মিলায় তারা ট্রাকে লোড করে সবকিছু আর রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। কিন্তু আসার পথে তাদের ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। আর সেই সময় হাবিব অনেক টেনসড হয়ে যায়। তার বিহেভিয়ার দেখে ট্রাকের ড্রাইভার বুঝতে পারে যে এই ট্রাকে বা কোনো একটা বস্তার মধ্যে হয়তো কোনো ইলিগাল কোনো জিনিস আছে। তার মাথায় আসলে এটা আসে না যে বস্তার ভিতরে টাকা থাকতে পারে। সে ফার্স্টে ভেবেছিল হয়তো কোনো ইলিগাল আইটেম আছে যেটা ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করা হয়েছে। সে সন্দেহ করে যখন হাবিব আর সিরাজকে জিজ্ঞেস করে যে বস্তার ভিতর কি আছে আর যেটা আছে সেটার লাভ তাকেও দিতে হবে, তাকে 7 লাখ টাকা দিয়ে চুপ করে দেওয়া হয়। যেখানে আসলে 12,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া নেওয়া হয়েছে সেখানে 7 লাখ টাকা আসলে অনেক। তো আসলে ট্রাক ড্রাইভার আর কোনো কথা বলে না। শনিবার সকাল 7টার সময় 8,500 টাকা অ্যাডভান্স করে তারা ঢাকাতে একটা বাসায় উঠে যায়। টাকার বস্তা সহ 8টা চালের বস্তা তারা নিজেদের কাছে রাখে। তারা খাটের তলে, তোষকের মাঝে এবং নানান জিনিসের নিচে তারা টাকা লুকায় রাখে। আর 8টা চালের বস্তা রাখার পরে যে চালের বস্তাগুলো ছিল সেগুলো তারা ফরিদপুর পাঠিয়ে দেয়। সব জায়গায় টাকা লুকায় রাখার পরেও আসলে সে জানতো না সে কত টাকা চুরি করছে। পরের দিন যখন ব্যাংকে ঢুকার পরে কর্মচারীরা ভল্ট খুলে টাকা বের করার জন্য, তারা পুরো সিচুয়েশনটা দেখে অবাক হয়ে যায়। তারা দেখতে পারে তাদের ভল্টের মাঝখানে একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। তারা তখনই পুলিশ, র্যাবকে কল করে। তারা এসে পুরো জিনিসটাকে তদন্ত শুরু করে। ব্যাংকের কর্মচারীরা আসলে তখনই হিসাব করা শুরু করে যে কত টাকা ওখানে ছিল। যেটা হিসাব করে তারা জানতে পারে সেখানে ছিল 16,40,00,000 টাকা। র্যাব তখনই কাজ করা শুরু করে দেয়। সেই সুড়ঙ্গ পথটা ইউজ করে তারা সেই বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে বাসার বাড়িওয়ালার সাথে কথা বলে তারা জানতে পারে যে ব্যক্তিগুলো ছিল তাদের নাম হচ্ছে হাবিব আর সিরাজ। আর আশেপাশে কথা বলার পরে তারা জানতে পারে তারা আড়ত থেকে 120 বস্তা চাল কিনেছে। সেই আড়তে তারা চলে যায়। আর সেই আড়তে কথা বলে ড্রাইভারের কন্ট্যাক্ট বের হয়ে আসে। সেই ড্রাইভারকে ধরে ফেলে তারা। তারপরে সেই ড্রাইভার তাদেরকে দেখায় দেয় হাবিব আর সিরাজ কোথায় আছে এবং এভাবে তারা ধরা খেয়ে যায়। তাদের টাকাটা চুরি করার কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, বাট ধরা খাওয়াটা আসলে অনেকটা বোরিং, অনেক বেসিক ওয়েতে ধরা খেয়ে গিয়েছে। তাদের দুইজনকে 5 বছরের কারাদণ্ড আর 5,000 টাকা জরিমানা করা হয়। সো গাইজ, দ্যাটস দ্য রিয়েল স্টোরি অফ সুড়ঙ্গ। থ্যাংকস ফর ওয়াচিং। মেক শিওর টু শেয়ার দিস ভিডিও আর নিচে কমেন্ট করে জানান আপনার কাছে $1 মিলিয়ন থাকলে আপনি কি করতেন। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।